বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসেছি একটা ক্লাসে। মূলত অনেকদিন যাবত ক্লাস নিতে না পেরে খুব অস্বস্তিতে আছি, ভালো লাগে না। প্রতিদিন যেখানে আগে ক্লাস নিতাম, অনেকগুলো ক্লাস নিতাম, এখন ক্লাস নিতে পারছি না, বাচ্চাদেরকে মিস করি। কিন্তু ওই যে নেশা বলতে একটা কথা থাকে না, সেই নেশার তাড়নাতেই হয়তো বা আজকে ক্লাসে এসছি। এই আজকের যে ভিডিওটা করছি এটা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, এবং নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ন্যারেশন আছে, তাদের কাছেও লাগবে। তো ন্যারেশন নিয়ে যাদের ভয়, ন্যারেশন নিয়ে যাদের অনেক বেশি আতঙ্ক, তাদের জন্য আজকের এই ভিডিওটা আই থিঙ্ক অনেক বেশি উপকারী হবে। তো দেখা যায় ন্যারেশন খুব সহজে কিভাবে ন্যারেশন শেখা যায়। ন্যারেশন আমরা জানি এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসে। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অবশ্য ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আসতে পারে। তো আমরা মূলত যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখি, তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আমরা করতে পারবো। আমরা খুব সিম্পলি জানতে চাই আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মটা কি, কিভাবে করলে সারা জীবন মনে থাকবে। অনেকেই ন্যারেশন নাম শুনলে, না বাবা আমার দ্বারা এটা হবে না, ওরে বাপরে এইসব আমার কাজ না, এই ধরনের কথা বলে থাকে। আসলে তাদের জন্য আজকের এই ক্লাস। তো তারা একটু দেখে নিবে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে করা যায়। আমি একটা বাক্য লিখছি, জরিনা said to Karina, I eat rice. Jorina said to Karina, I eat rice. Jorina said to Karina, I eat rice. এটা একটা ডাইরেক্ট ন্যারেশন, এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। আমরা জানি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে প্রথমত রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই দুইটা জিনিস আমাদেরকে চিহ্নিত করতে হয়। সেইড রিপোর্টিং ভার্ব অ্যান্ড আই ইট রাইস, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচ আমরা চিনব কিভাবে? ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে সেটাকেই মূলত রিপোর্টেড স্পিচ বলে। আর রিপোর্টিং ভার্বটা আমরা দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্বটা দেওয়া থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেইড, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে আই ইট রাইস। আমাদেরকে যেটা করতে হবে, এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হলে আমাদেরকে মূলত 4টা জায়গায় কাজ করতে হবে। কয়টা জায়গায়? 4টা। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে 4টা জায়গায় কাজ করতে হয়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে 4টা জায়গায় কাজ করতে হয়। আমি বারবার বলছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে কয়টা জায়গায় কাজ করতে হয়? 4টা জায়গায়। কয়টা জায়গায়? 4টা জায়গায়। আমি সেই 4টা জায়গা প্রথমত আইডেন্টিফাই করব, তারপরে সেটাকে আরো ভালো করে ক্লারিফাই করব। প্রথমত চেঞ্জ করার আগে সেইডের, তারপরে চেঞ্জ করতে হয় কমা, তারপরে চেঞ্জ করতে হয় পার্সনের, আর তারপরে চেঞ্জ করতে হয় টেন্সের। অর্থাৎ 1 নম্বরে সেইড, 2 নম্বরে কমা, 3 নম্বরে পার্সন, আর 4 নম্বরে হচ্ছে টেন্স। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে এই 4টি জায়গার পরিবর্তন জানলে যে কেউ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। তার মানে সেই 4টি জায়গার নাম হচ্ছে সেইড, কমা, পার্সন, টেন্স। একটু বলি আবার, সেইড, কমা, পার্সন, টেন্স, সেইড, কমা, পার্সন, টেন্স, সেইড, কমা, পার্সন, টেন্স। অর্থাৎ সেইডের পরিবর্তন করতে হবে, কমার পরিবর্তন করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে এবং টেন্সের পরিবর্তন করতে হবে। এই 4টি জায়গার পরিবর্তন যদি কেউ ভালো করে জানে, তাহলে সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। এখন প্রথমত যে পরিবর্তনটা করতে হয় সেটা হচ্ছে সেইডের পরিবর্তন। এখন সেইডের পরিবর্তন আমি করব কিভাবে? সেইডের পরিবর্তন করতে হলে আমাকে তো জানতে হবে যে এই সেইডটা কিসে আছে, প্রেজেন্টে নাকি পাস্টে। দেখতে পাচ্ছি সেইডটা পাস্টে আছে। আচ্ছা, সেইডের পরিবর্তন করব, কিন্তু সেইডের পরিবর্তন করব কার উপর ভিত্তি করে? সেইডের পরিবর্তন করব আমরা যে ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ আছে, ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ আছে, সেই রিপোর্টেড স্পিচটা কি ধরনের বাক্য,
কি ধরনের বাক্য সেইটার উপর ভিত্তি করে সেইডের পরিবর্তন হবে। বুঝলাম না? আচ্ছা, রিপোর্টেড স্পিচটা দেখি। আই ইট রাইস, এটা কি বলেছে ডু আই ইট রাইস? এটা কি বলেছে ইট রাইস? এটা কি বলেছে মে আই ইট রাইস? এটা কি বলেছে ওরা আই ইট রাইস? এটা বলেছে আই ইট রাইস। তার মানে এই যে আই ইট রাইস, এটা কিন্তু এক ধরনের একটা সেন্টেন্স। তার মানে ন্যারেশন করতে গেলে আপনাকে জানতে হবে যে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কত প্রকার। আমরা জানি কতগুলো শব্দ, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটাকে কি বলে? সেন্টেন্স বলে। এখন আই ইট রাইস দিয়ে একটা সেন্টেন্স প্রকাশিত হয়েছে, বাট সেন্টেন্সটা যে কি ধরনের সেন্টেন্স সেটা কিন্তু আমরা জানি না। এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনি বলুন যে সেন্টেন্সটা কত প্রকার, আপনি নিঃসন্দেহে বলবেন সেন্টেন্স সার্চারি। নো, সেন্টেন্স কত প্রকার এটা ক্লাস 4, 5, 6, 7 পড়ে আসছেন, অনেক কিছুই জানেন বাট ভুলে যান। তো যারা ভুলে যান তাদের জন্য আজকের এই ক্লাসটা, যেন ভুলে না যান। সেন্টেন্স 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আমরা একটু দেখে দিব 5 প্রকার সেন্টেন্স। একটু লিখছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, অর্থাৎ এই 5 প্রকার সেন্টেন্স আছে। এখন আই ইট রাইস কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ না এক্সক্লামেটরি? আচ্ছা, এইটা যে কি ধরনের সেন্টেন্স সেটা জানার জন্য আপনাকে এই 5টা সেন্টেন্স আপনাকে চিনতে হবে। আমি বলবো যে আপনি ইন্টারোগেটিভ ছোটবেলা থেকেই ছিলেন, আর এক্সক্লামেটরিও অনেক ছোটবেলা থেকে ছিলেন। অবজেক্টিভ, অবজেক্টিভটাও অনেক সময় চেনা যায়, কারণ অবজেক্টিভ বাক্যটা মেয়ে দ্বারা শুরু হয়। অবজেক্টিভ বাক্যটা মেয়ে দ্বারা শুরু হয়, তো অবজেক্টিভটাও চেনা যায়। আর ইম্পারেটিভ চিনতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ, প্রস্তাব ইত্যাদি যদি বোঝায় কোনো বাক্য দিয়ে তাহলে সেটা ইম্পারেটিভ বাক্য। অর্থাৎ ইম্পারেটিভ বাক্যটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ, প্রস্তাব ইত্যাদি থাকবে। অর্থাৎ আদেশ, উপদেশ, আমি লিখে রাখছি, আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি। আচ্ছা, তাহলে আপনি যদি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি চিনে ফেলেন তাহলে এর বাইরে যে বাক্যটা আছে সেই বাক্যটা কি? সেই বাক্যটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ। অর্থাৎ অ্যাসার্টিভ, বাকি সব অ্যাসার্টিভ। তাহলে আই ইট রাইস এটা কি ধরনের বাক্য? আই ইট রাইস হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এখন অ্যাসার্টিভ বাক্যে সেইডের পরিবর্তে কি হবে? ইন্টারোগেটিভ বাক্যে সেইডের পরিবর্তে কি হবে? ইম্পারেটিভ বাক্যে সেইডের পরিবর্তে কি হবে? সেটাই আমরা এখন জানবো। অর্থাৎ যদি আমি বাক্য না চিনি তাহলে কি আমরা এটা বলতে পারবো যে সেইডের পরিবর্তে কি হয়, কমার পরিবর্তে কি হয়, পার্সনের পরিবর্তে কি হয়, টেন্সের পরিবর্তে বা কি হয়? তার মানে আপনাকে আগে জানতে হবে যে বাক্যটা কি ধরনের বাক্য। এখন আমরা জানবো যে এই যে সেইডের পরিবর্তনটা করবো, কার পরিবর্তন? সেইডের পরিবর্তন। এখন সেইডের পরিবর্তে আমি কি লিখবো? সেইডের পরিবর্তে কোথায় কি বসে? সেইডের পরিবর্তে, সেইডের পরিবর্তে কোথায় কি বসে? কোথায় কি বসে? সেইডের পরিবর্তে কোথায় কি বসে? আপনি সেইডের পরিবর্তে কোথায় কি বসবে সেটা একটু ঠাড়া মুখস্থ করে দিবেন। সেইডের পরিবর্তে অ্যাসার্টিভে সেইড টু অথবা টোল্ড বসে, ইন্টারোগেটিভে আস্কড বসে, ইম্পারেটিভে অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা। এটা বুঝেননি তাই তো? একটু অপেক্ষা করুন। অবজেক্টিভে উইজড অথবা প্লেইড, এক্সক্লামেটরিতে এক্সপ্লেইনড, উইথ
joy, exclaimed with joy, exclaimed with sorrow, exclaimed with wonder. So আমরা দেখলাম যে said এর পরিবর্তে assertive said to, interrogative asked, imperative অবস্থা বুঝে ব্যবস্থা। অবস্থা বুঝে ব্যবস্থা মানে যদি বাক্যটা যদি হয় ওপেন দ্য ডোর, তাহলে ইটস অ্যান অর্ডার। তো ওপেন দ্য ডোর একটা অর্ডার হলে কি হবে, আদেশ হলে অর্ডার হবে, সেটার পরিবর্তে অর্ডার। আর যদি এটা হয় প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে কিন্তু এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তখন কিন্তু সেটার পরিবর্তে রিকোয়েস্টেড। আর যদি হয় লেটস ওপেন দ্য ডোর, তাহলে কিন্তু প্রস্তাব বোঝায়। প্রস্তাব বোঝালে কিন্তু অন্য কিছু হবে, প্রস্তাব বোঝালে কি হবে, প্রপোজড। প্রস্তাব বোঝালে প্রপোজড হবে, সেই জন্য বলা হয়েছে অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে আমরা নিশ্চয়ই ক্লিয়ার। আর অপটেটিভে উইজড অথবা প্রেইড, এক্সক্লামেটরিতে এক্সক্লেইমড উইথ জয় আনন্দ বোঝালে, এক্সক্লেইমড উইথ সরো দুঃখ বোঝালে, আর এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার এটা যদি আনন্দ বা দুঃখ নয় তবে বিস্ময়, এমন কিছু আপনি দেখলেন যে আপনার চোখগুলো বড় হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড লুকস। এইটা একটা সুন্দর পাখি দেখলে আমাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, আমরা একটু অন্যরকম বিস্ময়ে প্রকাশ করি, তখন কিন্তু এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি say to Karina, I eat rice. I eat rice. I eat rice. It's an assertive sentence. That's why we have to use say to or told instead of say to. অর্থাৎ say এর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হচ্ছে, say to অথবা told। তাহলে আমরা লিখতে পারি জরিনা told Karina, জরিনা told Karina। এখন তাহলে আমি প্রথম কাজ, ন্যারেশনের প্রথম কাজটা কিন্তু সেরে ফেলেছি। প্রথম কাজটা কি, say এর পরিবর্তে কিছু একটা দিতে হবে। say এর পরিবর্তে আমরা এখানে কি পেলাম, say to দেওয়া যায়, told দেওয়া যায়। say দিলে সেটার সাথে to ও দিতে হবে, আর told দিলে to দিতে হবে না। আচ্ছা, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের চারটা কাজের মধ্যে প্রথম কাজটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় কাজটি হচ্ছে কমার পরিবর্তন। এই যে একটা কমা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কমা আছে, জরিনা said to কারিনার পরে একটা কমা দেওয়া আছে, এই কমাটা চেঞ্জ করতে হবে। কমার পরিবর্তে আমরা কি দিব, কমার পরিবর্তে কি দিব সেটা আমরা একটু দেখে নিই। কমার পরিবর্তে কি দিব সেটাও ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের উপরে। আমরা একটু দেখে নিব যে কমার পরিবর্তে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে কোন সেন্টেন্সে কি ব্যবহার করতে হয়, একটু দেখে নিন। কমা এর পরিবর্তে কোথায় কি বসে, কমা এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সবকিছু ডিপেন্ড করতেছে সেন্টেন্সের উপরে। কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আসতেছে, কমার পরিবর্তে দ্যাট। ইন্ট্রোগেটিভে আসতেছে ইফ অথবা WH কোশ্চেন, ইফ অথবা WH কোশ্চেন। ইম্পারেটিভে আসতেছে টু, তবে একটি জায়গা ছাড়া। ইম্পারেটিভে আসতেছে টু, তবে একটি জায়গা ছাড়া, এক জায়গা ছাড়া। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে আর কিছু জানতে চাই না স্যার, এটাই জানতে চাই যে একটি জায়গাটা কোথায়, একটি জায়গা কোথায় সেটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, অবজেক্টিভে said এর পরিবর্তে দ্যাট, এক্সক্লামেটরিতেও said এর পরিবর্তে দ্যাট। আমি যদি এটা আমার ক্লাসের মতো করে বলি তাহলে আমি বলবো এটা একটা আন্ডা, এই একটা আন্ডা, এই একটা আন্ডা। ন্যারেশনে তিনটা আন্ডা বা ডিম আছে, সেই ডিমের ভিতরে সাধারণত কুসুম না থেকে ন্যারেশনের ডিমে দ্যাট থাকে। তার মানে সেইডের কি বলে, কমায়ের পরিবর্তে অ্যাসার্টিভে আন্ডা, অবজেক্টিভে আন্ডা, এক্সক্লামেটরিতেও আন্ডা। আন্ডার ভিতরে কুসুম না দিয়ে আমরা দ্যাট দিয়ে দিব। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ইম্পারেটিভে। ওই যে একটি জায়গা, কোন জায়গাটাতে সেইডের পরিবর্তে টু ছাড়া অন্য কিছু বসে। যদি ইম্পারেটিভ বাক্যটি
প্রস্তাব বোঝায়, যেমন লেটস লেটস প্লে কুতকুত, যদি এরকম হয় তাহলে আপনি কিন্তু টু দিতে পারবেন না, আপনাকে দিতে হবে অন্য কিছু, সেটা হচ্ছে দ্যাট। অর্থাৎ কোনো একটা বাক্য যদি ইম্পারেটিভ বাক্য যদি লেটস অথবা লেটাস হয় তাহলে কমার পরিবর্তে টু না দিয়ে দ্যাট দিতে হবে। কি দিতে হবে? দ্যাট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটা একটা অ্যাসার্টিভ বাক্য, সুতরাং আমরা নিঃসন্দেহে কি দিয়ে দিতে পারি? নিঃসন্দেহে কি দিব? দ্যাট। দ্যাট দিলাম। তাহলে আমাদের দুইটা কাজ কমপ্লিট, 1 2, অর্থাৎ সেইলের কাজ করলাম, কমার কাজ করলাম। এখন 3 নাম্বার কাজটা হচ্ছে পার্সনের পরিবর্তন। পার্সন 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 আমি বলবো 3 নাম্বার কাজটা হচ্ছে পার্সন। আমার হাতে একটা মোবাইল, একটা পেন, মনে করি এটা হচ্ছে জরিনা আর এটা হচ্ছে কারিনা। এখন জরিনা কারিনাকে বলছে আই ইট রাইস। জরিনা, দিস ইজ জরিনা অ্যান্ড দিস ইজ কারিনা। তো জরিনা বলছে আই ইট রাইস, আই ইট রাইস। কে বলছে? জরিনা। অর্থাৎ এটা কিন্তু জরিনা। তাহলে আইটাকে জরিনা। এই পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে এই আইটাকে বা এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা কে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কে। আমরা দেখতে পাচ্ছি এটা জরিনা। এখন জরিনার প্রোনাউনটা কি? জরিনার প্রোনাউনটা হচ্ছে শি। জরিনার প্রোনাউনটা কি? শি। এখন শি দিয়ে তো কারিনাকেও বোঝায়, তাহলে জরিনাকেও বোঝায়, কারিনাকেও বোঝায়। আমরা তাহলে এটাকে একেবারে জরিনা হিসাবে ক্লারিফাই করতে গেলে আমরা এটার পাশে জরিনার শিয়ের পাশে আমরা যে লিখে দিই, আমরা যে লিখে দিলাম। তাহলে আমরা কি লিখলাম? জরিনা সেড টু কারিনা দ্যাট, আই এর পরিবর্তে কি হলো? শি। তাহলে 3টা কাজ হয়ে গেল। কটা কাজ? 3টা কাজ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে 4টা কাজ করতে হয়। সেড, কমা, পারসন, টেন্স। 3টা হয়েছে। এখন বাকি আছে টেন্সের কাজ। টেন্স দেখব যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা বারবার দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে। এটা কি প্রেজেন্টে, পাস্টে নাকি ফিউচারে? আচ্ছা, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টের কোন ফর্মে আছে, পাস্টে থাকলে পাস্টের কোন ফর্মে আছে, ফিউচারে থাকলে ফিউচারেরই বা কোন ফর্মে আছে। আমাদের কিন্তু এখানকার কার্যক্রম মোটামুটি শেষ হয়েছে। এখন আমরা দেখব টেন্সের পরিবর্তনটা। আমি একটু টেন্সের পরিবর্তনটা এখানে একটু লিখে দেখাতে চাই। টেন্সের পরিবর্তন, টেন্স এর পরিবর্তন, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা কিভাবে করতে হবে? টেন্সের পরিবর্তনটা হয় যদি ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট। সেইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে প্রেজেন্টের সবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে কি পাস্টে। অর্থাৎ প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ভালো। এবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে, রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়, পাস্ট পারফেক্ট। অর্থাৎ এটা টেন্সে কোনো চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়। অর্থাৎ এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখে নিলাম যে প্রেজেন্টের সবগুলো পরিবর্তিত হয়ে পাস্টে চলে যায়, আর পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্টই থাকে। অর্থাৎ টেন্সে কোনো চেঞ্জ হয় না।
আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পায়, অর্থাৎ টেন্সের কোনো চেঞ্জ হয় না। তাহলে প্রেজেন্ট আর পাস্ট আমাদের ক্লিয়ার। এবার আমরা দেখে নিব যে টেন্সের যদি মানে ফিউচারের কিছু হয়, যদি ফিউচারের বা মডেল ভার্বের কিছু হয় টেন্সে, তাহলে তখন আমরা সেটা কি করব বা কিভাবে এটা করতে হয়। যদি ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ যদি ইয়াটা থাকে যে আই শ্যাল ইট রাইস, অর্থাৎ যদি শ্যাল থাকে, শ্যাল থাকলে সেটা হয়ে যাবে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে হ্যাড টু। অর্থাৎ এইভাবে আমরা টেন্সের পরিবর্তনটা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আই ইট রাইস, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে কি হয়? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? ইয়েস। স্যার কিন্তু বারবারই বলে যে জানে না টেন্স তার নাই কোনো সেন্স, আর যার নাই কোনো সেন্স সে কিন্তু ননসেন্স। আর ননসেন্স কখনো ইংরেজি গ্রামার মনে রাখতে পারে না। তো ইংরেজি গ্রামার তুমি যদি মনে রাখতে চাও, ইংরেজি গ্রামার যদি বুঝে বুঝে করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেন্স পারতে হবে। এখানে আই ট্রাইস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে সাবজেক্ট দিয়েছি শি, ইট আছে ভার্ব, ইটের ভার্ব টুটা কি? অ্যাট, ATE। তাহলে আমরা করে ফেললাম সেইডের পরিবর্তন, কমায়ের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, আর রইল বাকি রাইস। আমাদের তাদের 4টা জায়গায় আমরা চেঞ্জ কিন্তু করে ফেলেছি, সেইড, কমা, পার্সন, টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এই ভিডিও তুমি যদি বারবার দেখো তাহলে তোমার অন্তত বেসিক যে ব্যাপারটা ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে ব্যাপারটা, সেই 4টা জায়গার যে ব্যাপারটা, সেটা তুমি ক্লিয়ার হবা। আমি বারবার বলি, সেইডের পরিবর্তন, কমায়ের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন পারতে হলে কিন্তু অবশ্যই তোমাকে টেন্স জানতে হবে। এবার আসি, যদি বাক্যের ভিতরে যদি সার শব্দটি থাকে, বাক্যের ভিতরে যদি সার থাকে, ডাইরেক্ট স্পিচে যদি এমন থাকে, জরিনা said to